1910 বা 11 সালের এক শীতের বিকেল প্যারিসের এক কফি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তরুণ। পরবর্তী জীবনে যারা সবাই হয়েছিলেন বিশ্বখ্যাত। পাবলো পিকাসো, স্প্যানিশ চিত্রকর, ভাস্কর, ডিজাইনার; জন কোক্তো, ফরাসি কবি, নাট্যকার, ঔপন্যাসিক ও চিত্রনির্মাতা; গিউ অ্যাপোলিনিয়ার, কবি, নাট্যকার, ছোট গল্পকার। তারা আড্ডা দিচ্ছিলেন এক টেবিলে বসে, আর তাদের অদূরে একা একটা টেবিলে বসেছিলেন আরেকটি মানুষ। অনেকদিন ধরেই মানুষটিকে দেখছেন তারা। পরনের কাপড় দেখে মনে হয় টাকা পয়সাওয়ালা কেউ নয়, কিন্তু তাদের কাছে যে কখনো কিছু চাইতে এসেছেন তাও নয়। আবার তার কাছেও কাউকে আসতে দেখা যায় না। কোনার একটা টেবিলে এক কাপ কফি অর্ডার করে চুপচাপ বসে থাকেন। সেদিন আর কৌতূহল রাখতে পারলেন না জন কোক্তো। নিজেই এগিয়ে গিয়ে কথা বললেন, মশাইয়ের কি করা হয়? গভীর চিন্তামগ্ন অবস্থা থেকে যেন উঠে আসতে হলো, এমনভাবে মুখ তুলে তাকালেন মানুষটি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। কি করা হয়? লেখেন, আঁকেন, গান, নাকি অন্য কিছু করেন? মানুষটি মৃদু হেসে বললেন, না, আমি লিখি না, আঁকি না, গাইও না। তাহলে তাহলে কি করেন? মানুষটি থেমে থেমে বললেন, আমি ভাবি। আপনারা উচ্চস্বরে নানা আলাপ করেন, আমি বসে বসে সেসব শুনি আর ভাবি। এবার কোক্তোর অবাক হবার পালা। ভাবেন মানে? কি ভাবেন? ভেবে কি হবে? মানুষটি বললেন, এক অত্যাচারী শাসকের কবলে আমার দেশ জর্জরিত। দেশকে, দেশের মানুষকে এই নিষ্পেষণ থেকে মুক্তির কথা ভাবি আমি। শুনে কোক্তোর ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। ভাবলেন, মাথায় গণ্ডগোল আছে। থাকগে, ছেড়ে দিই, কারো তো কোনো ক্ষতি করছে না। কেটে গেল আরও 5-6 বছর। একদিন জন কোক্তো হন্তদন্ত হয়ে এলেন পাবলো পিকাসোর কাছে। পিকাসো, জানো কি হয়েছে? ওই যে রেস্তোরাঁয় যে লোকটাকে আমরা বসে থাকতে দেখতাম একা একা, যে নাকি শুধু ভাবত, সে তো সত্যি সত্যি রাশিয়ায় বিপ্লব করে ফেলেছে। জারের পতন ঘটিয়ে নতুন দেশ গঠন করেছে। নাম হয়েছে সোভিয়েত ইউনিয়ন। আর লোকটি এখন সেই দেশেরই প্রধান। এ লোকটি হলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন। পৃথিবীতে খুব কম মানুষকেই পাওয়া যাবে যারা তার নাম শোনেনি। দিনের পর দিন ভাবনা এবং তারপর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ তাকে এ অবস্থানে এনেছে। এক জাপানিজ সেনানায়ক। যুদ্ধে খুব খারাপ অবস্থা, সৈন্যদের মনোবলও প্রায় শূন্যের কোঠায়। পরদিন একটা ফ্রন্ট ব্যাটল আছে, যে যুদ্ধে জয়ের উপরই নির্ভর করছে এই বাহিনী আর থাকবে নাকি থাকবে না। সেনানায়ক বললেন, শোনো তোমরা, আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা, কিন্তু কালকের যুদ্ধটা আমাদের করতেই হবে। এই আমাদের শেষ সুযোগ। তবে যুদ্ধে আমরা জিতব না হারব, চলো তার একটা পরীক্ষা করে ফেলা যাক। এই মুদ্রাটার এক পিঠে হেড এবং আরেক পিঠে আছে টেইল। টসে যদি হেড আসে তাহলে আমরা জিতব, আর যদি টেইল আসে তাহলে আমরা হেরে যাব। সেক্ষেত্রে তোমরা চাইলে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলেও যেতে পারো। সৈন্যরা রাজি হলো, দেখাই যাক না একটা পরীক্ষা করে। সেনানায়ক পরপর 3 বার টস করলেন, 3 বারই হেড এলো। সৈন্যরা তো মহা খুশি। এবারের যুদ্ধ তাদেরই পক্ষে, তাদেরই জয় হবে। বিপুল বিক্রমে তারা যুদ্ধ করল, জিতল। সেনাপতিকে ঘাড়ে করে পুরো যুদ্ধ মাঠ প্রদক্ষিণ করল সৈন্যরা। আনন্দ উৎসবের মাঝে সেনাপতি এক ফাঁকে এসে ঢুকলেন তার তাঁবুতে। বিছানার নিচ থেকে কয়েনটাকে বের করলেন। উল্টে পাল্টে দুপিঠ দেখলেন, দুপিঠই হেড। মুদ্রার টেইল অংশটাতেও তিনি বসিয়ে দিয়েছিলেন হেড। ফলে যেভাবেই টস করা হোক না কেন, হেড আসবেই, এবং তাই এসেছে। আর তা দেখেই সৈন্যরা নতুনভাবে মনোবলে পুনরুজ্জীবিত হয়েছে। ফলে বাস্তব বিজয়ও তারা পেয়েছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা কি হেড না টেইল, নাকি ঘটনাটা ভাবতে পারা? বাস্তব অবস্থা তো কিছু বদলায়নি। যা কিছু ঘটেছে সৈন্যদের মনে। প্রশ্ন হলো, ভাবনা যদি এতই ফলদায়ী হয় তাহলে বেশিরভাগ মানুষ ভাবতে পারে না কেন? উত্তরটি পাওয়া যাবে এই গল্পটি থেকে। এক লোক ভাবত তার অনেক টাকা, অনেক খ্যাতি হোক, সুনাম হোক। তো সে অপেক্ষা করছে কখন এসব হবে। কিন্তু মাস কেটে যায়, বছর কেটে যায়, কিছুই হয় না। হতাশ হতে লাগলো। এক পর্যায়ে ভাবল, সব বোগাস, আমার দ্বারা কিছুই হবে না।
এর মধ্যে তার দেখা হলো এক সাধকের সঙ্গে। সাধক খুব পুণ্যবান ছিলেন, দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি। লোকটি তার কাছে গিয়ে বলল, হুজুর, যখনই আমি কোনো কাজ করতে যাই আমার মনে ব্যর্থতার চিন্তা আসে। সফল হওয়ার জন্য আমি কি করতে পারি? সাধক পুরো ঘটনা শুনলেন। বললেন, আজ তো রাত হয়ে গেছে, তুমি আজ যাও, কাল সূর্যোদয়ের সময় এসো। পরদিন সূর্যোদয়ের সময় লোকটি এলো। সাধক তাকে নিয়ে হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে একটি ফসলি জমিতে নিয়ে তাকে দাঁড় করালেন। মাঠ ভর্তি ফসল। সাধক বললেন, তুমি কি জানো কিভাবে এই জমিতে ফসল জন্মেছে? লোকটি বলল, না জানার কি আছে, খেতে নিশ্চয়ই প্রথম লাঙল চালানো হয়েছে, তারপর বীজ বপন করা হয়েছে, তারপর সেচ দিয়েছে, নিড়ানি দিয়েছে, তারপর নির্দিষ্ট সময় শেষে ফসল জন্মেছে। এবার সাধক লোকটিকে নিয়ে আরেকটু এগিয়ে গেলেন সামনের জমিতে। এই জমিটিতে শুধুই ঘাস। সাধক বললেন, তুমি কি বলতে পারো এখানে ঘাস কিভাবে জন্মেছে? লোকটি বলল, কিভাবে আবার, ঘাস তো এমনিই জন্মায়, এর জন্য তো কারো সাহায্যের প্রয়োজন নেই। তখন সাধক বললেন, আসলে মানুষের মনও এরকম ফাঁকা জমির মতো। ভাবনার লাঙল দিয়ে যখন মনটাকে কর্ষণ করবে, লক্ষ্যের লাঙল চালিয়ে যখন একে উর্বর করবে, তারপর কাজ নামের বীজ বপন করে মনোযোগ দিয়ে সেই চারার যত্ন নেবে, তখনই তোমার ঘরে আসবে সুখ সাফল্য নামের ফসল। আর যদি মনের জমিটাকে ফাঁকা রাখো, ভাবনার লাঙল না দাও বা কাজের বীজ না বোনো, তাহলে এই জমিটার মতো এমনি এমনি ঘাস গজাবে, আগাছা হবে। ঘাস আগাছার জন্যে কোনো যত্নের প্রয়োজন হয় না। আমাদের মনের অবস্থাও তাই। নেতিবাচক চিন্তা, ব্যর্থতার চিন্তা, আলস্যের সময় পার করার জন্যে আমাদের কোনো চেষ্টা করতে হয় না। আপনি যদি সচেতনভাবে লক্ষ্য ঠিক না করেন, লক্ষ্যের প্রতি আবেগ অনুভব না করেন এবং সেই অনুযায়ী কাজ না করেন, এই আগাছার মতোই মনের মধ্যে এগুলো জন্মাবে। তাই প্রয়োজন জীবনের একটা লক্ষ্য, বৈষয়িকভাবে বলুন আর পারলৌকিকভাবে। যিনি বা যারাই সফল হয়েছেন তারা প্রত্যেকেই সচেতন বা অবচেতনভাবে ছিলেন এই লক্ষ্যাভিসারী।